বিনায়ককে বললাম, ইতিমধ্যেই তুমি নিংমাকে তাড়া করে ওদের খেপিয়ে দিয়েছো, আর খেপিও না, চলো। আমি আর বিনায়ক ওই বাগানের জমায়েতের পাশ কাটিয়ে শটান উঠে গেলাম দোতলায়। আমি আগে উপরে উঠিনি। দেখলাম একতলার নকশা থেকে দোতলার নকশা একেবারেই আলাদা। এখানে সিঁড়ি দিয়ে উঠে বেশ চওড়া এক টুকরো দালান, তবে সেটা একতলার দালানের মতো অত লম্বা নয়। সিঁড়ির মুখোমুখি দালানের উল্টো দিকে একটি মাত্র ঘরের দরজা। তার মানে দোতলার পুরোটা জুড়ে এই একটাই ঘর, এখানে ইয়েতির হাড়ের অধিষ্ঠান। দরজার পাল্লা দুটো তখনও আধখোলা অবস্থায় কবজার সঙ্গেই ঝুলছিল। বুঝলাম বিনায়কের শোল্ডার জার্জের ধাক্কায় শুধু খিলই ভাঙেনি, কবজাও আলগা হয়ে গিয়েছে। ঘরটার ভিতরে তখনও ঠিক আগের জায়গাতেই কেরোসিনের ল্যাম্পটা জ্বলছিল, এবং ঠিক আগের মতোই বিছানায় উপর হয়ে পড়েছিল ছোট লামা রিংচেনের মৃতদেহ। তার পিঠের মাঝখানে যেটা গাঁথা রয়েছে সেই অস্ত্রটাকে বাংলায় বলে গুপ্তি। ওর অর্ধেকটা হাতল আর অর্ধেকটা ধারালো ফলা। ফলাটাকেও একটা খাপের মধ্যে ঢুকিয়ে রাখা যায়, তখন পুরোটা জিনিসটাকে একটা সাধারণ ছোট লাঠির মতো দেখতে লাগে। গুপ্তির খাপটা বিছানার পাশেই মেঝেতে পড়েছিল। আমাদের সঙ্গে যে ছেলেটা এসেছিল, বিজয়, তাকে জিজ্ঞেস করলাম অস্ত্রটা চেনে কিনা। সে বলল, হ্যাঁ চিনি। দেখছেনই তো এই ঘরের দেয়ালে পুরনো আমলের আরো অস্ত্রশস্ত্র ঝুলছে। এর মধ্যেই ওই উত্তরের দেওয়ালের মাঝ বরাবর চাকুটাকে ঝুলতে দেখেছি। ছেলেটা দেওয়ালের যে অংশটার দিকে আঙুল দিয়ে দেখালো, সেই দিকে গিয়ে দেখলাম ভুল বলেনি। ওখানকার দেওয়ালের কিছুটা অংশে লম্বা ফ্যাকাশে একটা দাগ। দেখলেই বোঝা যায় ওখান থেকে ওই মাপের কিছু একটা খুলে নেওয়া হয়েছে। এবার বিছানার কাছে গিয়ে এলাম। দেখলাম মৃতদেহের পা থেকে পেট অবধি কম্বলে ঢাকা। মাথাটা উপর অবস্থাতেও একদিকে সামান্য কাত হয়েছিল, তাই চোখ দুটো দেখতে পেলাম। ঘুমের মধ্যেই কি খুন করা হয়েছে ওকে? মনে হলো না। তাই যদি হতো তাহলে চোখ দুটো এমন বিস্ফারিত হয়ে থাকতো না। বিনায়ক পিছন দিকে আস্তে করে ডাকলো, স্যার। মুখ না ফিরিয়েই বললাম, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেছো? কি স্যার? ভালো করে দেখো, আলখাল্লার 3 জায়গায় 3টে ছেঁদা, তার মানে মোট 3বার স্ট্যাব করা হয়েছে। প্রথম 2বার পাঁজরার হাড়ে লেগে ছুরি ছিটকে উঠেছে, তৃতীয়বার হাড়ের ফাঁক খুঁজে পেয়েছে, অথচ তুমি মাত্র একবারই শুনতে পেয়েছিলে। আরো একটা কথা। কি স্যার? অপদেবতাকেও তাহলে আনাড়ি খুনের মতো মোক্ষম জায়গাটা হাতড়ে বেড়াতে হয়? বিনায়ক মাথা চুলকোতে চুলকোতে বলল, প্রবলেম হচ্ছে মার্ডার হতে গেলে একজন মার্ডারার লাগে, তাকে ঘরেও ঢুকতে হয়। আমি বললাম, ঠিক। সেক্ষেত্রে একটা পসিবিলিটির কথা ভেবে দেখেছো বিনায়ক? এখনো অবধি সবচেয়ে বেশি সন্দেহ করা যায় তোমাকে। আমাকে মানে? বিনায়ক আমার হাত খামচে ধরলো। ওর চোখ দুটো গোল গোল হয়ে গেছে। আমি বললাম, কেন করব না? তোমার গল্পটা যদি বিশ্বাস না করি, যদি বলি দোতলা থেকে কোনো আর্তনাদ ভেসে আসেনি, তুমি দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত রিনচেনকে খুন করেছো, এছাড়া তো এই মুহূর্তে আর কোনো এক্সপ্লেনেশন মাথায় আসছে না। এক্সেলেন্ট স্যার, এক্সেলেন্ট। এই আপনার বিবেক? আপনি কি আপনি কি মানুষ? মানুষ, তবে একটু নিষ্পৃহ ধরনের মানুষ। যাই হোক, শোনো, উত্তেজিত হও না। তোমাকে সন্দেহ করছি না, তুমি আমার পরিচিত বলে করছি না তা কিন্তু নয়। কয়েকটা ঘটনা ইন্ডিকেট করছে যে তুমি খুনটা করনি। কথাটা শেষ হওয়ার আগেই খোলা দরজার দিকে চোখ পড়ল। চেঁচিয়ে উঠলাম, কে? কে কে ওখানে? আমার চিৎকার শুনে আমাদের সঙ্গী সেই ছেলেটা আর বিনায়ক একসঙ্গে দৌড়ে বাইরে গেল। কিছুক্ষণ আতিপাতি করে এদিক সেদিক খুঁজে এসে বলল, ওই, কাউকে তো দেখতে পেলাম না। পাজেলড হয়ে বললাম, তাই? তাহলে কি আমি ভুল দেখলাম? স্পষ্ট মনে হলো একটা রোমশ জানোয়ার যেন। যাকগে, চলো এবার আমরা ফিরি। ভাই, তুমি কাউকে বলো এই দরজাটায় তালা দিয়ে রাখতে। ছেলেটা বাধ্য ছেলের মতো ঘাড় হেলালো। আমি আর বিনায়ক সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম।
বড় লামা আর নিংমা শেরপা দুজনেই আমাদের দেখে জমায়েত ছেড়ে উঠে এলো। নিংমা বলল, ধরতে পারলেন নাকি রিংচেনের খুনিকে? আমি ভ্যাবলার মতো মুখ করে মাথা নাড়লাম। বললাম, জীবনে এই প্রথম এমন আশ্চর্য সিচুয়েশনের মধ্যে পড়লাম। বুঝলেন নিংমা ভাই, একটা পাথরের সিন্দুকের মতো ঘর, ভেতর থেকে দরজা বন্ধ, অথচ সেই ঘরের ভেতরে একজনকে পিঠে ছুরি মেরে খুন করা হলো। না, সত্যিই বলছি, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমার কথা শুনে নিংমা আর বড় লামার মুখের পাথুরে ভাব একটু নরম হয়ে এলো। নিংমা বলল, আমাদের কয়েকজন লোক সান্দাকাফুর দিকে রওনা হয়ে গেছে। সান্দাকাফু থেকে মোবাইলের টাওয়ার পাওয়া যায় কিনা জানেন নিশ্চয়ই। তার মানে এতক্ষণে হয়তো সুরেশ তাংমা সাহেব ছোট লামার মৃত্যু খবর পেয়েও গেছেন। কাল ভোরেই উনি বডি নিয়ে যাওয়ার জন্য চলে আসবেন। আপনারা দুজনেও ওদের সঙ্গেই ফিরে যান। আমি বললাম, নিশ্চয়ই। আর এখানে থেকে কি করব? একটা খুনের রহস্যের জট ছাড়াতে এসেছিলাম, উল্টে আরেকটা হত্যার জটে জড়িয়ে পড়লাম। ঠিক আছে গুরুজি, আবার পরে কখনো দেখা হবে। আর আমার এই ভাইটি যদি কর্তব্যের খাতিরে আপনাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে থাকে, তাহলে ওকে ক্ষমা করে দেবেন। বড় লামা বললেন, না না, সে কি কথা, ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? উনি তো ওনার ডিউটিই করেছেন। যাই হোক মিস্টার চৌবে, আপনি বুজুর্গ আদমি, আপনি একটু সজ্জন আগরওয়ালকে বোঝাবে। ইয়েটির অভিশাপ নিয়ে আমরা যা বলেছিলাম তা কিন্তু মিথ্যে নয়। উনি যেন এবারে রিসোর্ট তৈরি করার প্ল্যানটা ক্যান্সেল করেন। বললাম, নিশ্চয়ই বলবো। আচ্ছা তাহলে চলি, গুড নাইট। নিংমার বাড়িতে আমাদের জন্য নির্দিষ্ট ঘরটায় পৌঁছানোর আগে অবধি বিনায়ক একটাও কথা বলল না। পুরো রাস্তাটাই গুম হয়ে হাঁটলো। ঘরে ঢুকে দেখলাম আমাদের জন্য রাতের খাবার টেবিলে ঢাকা দেওয়া রয়েছে। আমি কিছুই খেলাম না। বিনায়ক কোনো রকমের ঠান্ডা তরকারি দিয়ে দুটো রুটি গলদকরণ করলো। তারপর একটা চেয়ার টেনে নিয়ে আমার মুখোমুখি এসে বসলো। এবার বলুন তো স্যার, কোন কোন কারণে আপনি আমাকে আপনার সন্দেহের আওতা থেকে বাদ রেখেছেন? আমি বললাম, 1 নম্বর, তুমি দরজা ভেঙে ঢোকার পরেও রিনচেং তোমাকে খুনের সহজ সুযোগ দেওয়ার জন্য বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছে। এটা জাস্ট ভাবা যাচ্ছে না। দরজার পাল্লায় প্রথম ধাক্কাটায় সঙ্গে সঙ্গেই যে কেউ বিছানা ছেড়ে উঠে আসতো, ভেতর থেকে দরজা চেপে ধরতো, বাঁচার জন্য মরিয়ার মতন স্ট্রাগল করত, আর সারা ঘরে সেই স্ট্রাগলের চিহ্ন ছড়িয়ে থাকতো। এখানে তেমন কিছুই দেখলাম না। তার মানে মোস্ট প্রবাবলি তুমি ঘরে ঢোকার আগেই ওর মৃত্যু হয়েছিল। আর 2, নিস্তব্ধ রাত্রিরে একটা আর্তনাদ, তারপর 3 বার কাঠের দরজার উপর তোমার শোল্ডার চার্জ এর আওয়াজ। এত শব্দের পরেও বড়লামা ঘর থেকে বেরোননি। উনি বেরিয়েছেন যখন তুমি নিংমাকে তাড়া করে গুম্ফা থেকে বেরিয়ে যাচ্ছ তখন। উনি এত দেরি করলেন কেন? বিনায়ক অবাক হয়ে বলল, সত্যিই তো, কেন? উত্তর না দিয়ে ঘড়ি দেখলাম, রাত 2টো। বললাম, মন বলছে কাল খুব ভোরে উঠে পড়তে হবে আমাদের। শুয়ে পড়ো বিনায়ক, আমি সন্ধেবেলায় অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। এবার এই চেয়ারটায় বসে একটু ভাববো। হ্যারিকেনের আলোটাকে ঢিমে করে দিয়ে জানলার ধারে চেয়ারটা টেনে নিয়ে গিয়ে বসলাম। একটু বাদে বিছানা থেকে বিনায়কের আক্ষেপ শুনতে পেলাম। এই প্রথম উমাশঙ্কর চৌবেকে হেরে যেতে দেখলাম। আর কোনো কথা বলল না, ঘুমিয়ে পড়ল নিশ্চয়ই। বিনায়ককে অনেকবার বলেছি, ক্লু, এভিডেন্স এসব দিয়ে কখনো ক্রাইমকে পুরোটা বোঝা যায় না, বুঝতে হলে কল্পনা দিয়ে। ডিটেকটিভকে মনে মনে ক্রিমিনাল হয়ে যেতে হয়, ক্রিমিনালের চোখ দিয়ে ক্রাইমের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোকে আবার রিকনস্ট্রাক্ট করতে হয়। রাত যেটুকু বাকি ছিল আমি বসে বসে সেই অসম্পূর্ণ চিত্রনাট্যটাই তৈরি করলাম। কাল ভোরে সুরেশ তামাং এখানে পৌঁছেলে ওকে সবটাই বলতে হবে তো। ভোর হলো, পৃথিবীর অপরূপতম ভোরগুলোর মধ্যে একটা। জানলার শার্সির সামনে গিয়ে দাঁড়ালাম।
হাতের তালু দিয়ে কাঁচের গায়ে জমে থাকা ভাপের পাতলা চাদরটা মুছে দিতেই দেখতে পেলাম ছাইয়ের স্তূপের মতো পাহাড়গুলোর একদম চূড়ায় কাছটায় কে যেন একটা করে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিয়ে চলে গেছে। পাখিগুলোও কম্পিটিশনে নেমেছে, কে কত মিষ্টি করে গান গাইতে পারে। দিগন্ত থেকে নিচে চোখ নামিয়ে দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশের উর্দি গায়ে ৮ জন লোক সামনের রাস্তা ধরে এগিয়ে আসছে। ডেকে বললাম, বিনায়ক উঠে পড়ো, সুরেশ আর তার টিম এসে গেছে। সুরেশ আমাদের ঘরে ঢুকলো, তবে তার আগে ও সহকর্মীদের নির্দেশ দিয়েছিল গুম্ফায় চলে যেতে। ওদের মধ্যে ২ জন একটা ভাঁজ করা স্ট্রেচার বয়ে নিয়ে যাচ্ছিল। বুঝতে পারলাম ফালুট অবধি ছোট লামার ডেড বডি ওই স্ট্রেচারে করেই নিয়ে যাওয়া হবে। সব কাজ সারা হলে সুরেশ আমার মুখের দিকে তাকালো এবং যাকে বলে আঁতকে উঠল। বলল, এ কি অবস্থা হয়েছে স্যার? আপনার চোখ মুখের শরীর খারাপ? ওকে সংক্ষেপে কালকের অসুখের অগ্র পশ্চাৎ সবটাই বললাম এবং তার সঙ্গে বললাম ছোট লামার অলৌকিক মৃত্যুর পটভূমি। সুরেশের মুখের অবস্থা দেখে মায়া হচ্ছিল। ও নিজের মনে বিড়বিড় করে বলল, কালকে লালবাজার থেকে ফোন এসেছিল, আগামীকাল রিপোর্ট সাবমিট করতে হবে। জানি না কি বলবো। এখনো জ্যাকির মৃত্যুর ব্যাপারে কোনো সিদ্ধান্তেই আসতে পারলাম না, তার উপরে ছোট লামার এই অলৌকিক মৃত্যু। ইতিমধ্যে বিনায়কের চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এসেছিল। ৩ জনে বারান্দায় ৩টে চেয়ার টেনে নিয়ে বসলাম। একটু পরেই জিনা এসে ঠকাস ঠকাস করে আমাদের সামনের টি টেবিলে ৩ কাপ চা নামিয়ে রেখে চলে গেল। একবার কারো মুখের দিকেও তাকালো না। মনে মনে হাসলাম। অবাঞ্ছিত অতিথিকে বিদায় হতে বলার কায়দাটা সারা দুনিয়ায় এক। নিংমা মনে হয় কাল রাতে আর বাড়ি ফেরেনি। জিনা ও চায়ের দোকানের কর্মচারীটিকে নিয়ে বেরিয়ে গেল। আমি গুছিয়ে বসে সুরেশকে বললাম, আমার রিপোর্ট কিন্তু তৈরি ওসি সাহেব, আপনি অনুমতি দিলে পেশ করি। সুরেশ আর বিনায়ক দুজনেরই মুখ দুটো একসঙ্গে হাঁ হয়ে গেল। সুরেশ বলল, ইজ ইট? আমি তো ভাবলাম আপনিও আমাদের মতো যাকে বলে একেবারে ঘেটে আছেন। আজ্ঞে না, জ্যাকি খুন হয়েছিল অবশ্যই। খুনিকে নিংমা শেরপা। সুরেশকে জলস্রোতের প্রচলিত প্রেয়ার হুইলের মেকানিজম সবিস্তারে বোঝালাম। বললাম, মাটির উপরে যতটা অংশ রয়েছে, মানে পাইন লগ আর মেটাল সিলিন্ডার, ওখান থেকে আর কিচ্ছু পাওয়া যাবে না। পাইন লগটায় তাড়াহুড়ো করে আলকাতরা লাগানো হয়েছে, মেটাল সিলিন্ডারটার পালিশ করা হয়ে গেছে। তবে আমার ধারণা মাটির নিচে যে পার্টসগুলো রয়েছে তার কোনোটায় নিংমা শেরপার তেলকালি মাখা হাতের ছাপ এখনো খুঁজে পাওয়া যেতে পারে। বাকিটার জন্য ওকে থানায় বসিয়ে ইন্টারোগেট করাই হবে। সুরেশ একটু অনিশ্চিতভাবে বলল, ও কি কনফেস করবে? আমি বললাম, করবে। নিংমা হার্ডকোর ক্রিমিনাল নয়, সাইকোপ্যাথ। একটা পার্টিকুলার বিষয়ে ওর মধ্যে খুনি প্রবৃত্তি জাগিয়ে তোলে। ও যদি বুঝতে পারে তুমি সেই বিষয়টা জানো, তাহলে ও ব্রেকডাউন করবে। সুরেশ বলল, আমি? মানে? আমি তো ও ব্যাপারে কিছুই জানি না। বিনায়ক আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, আপনি জানেন স্যার? বললাম, জানি বিনায়ক। এই সেই লামাস সিক্রেট। রিনচেন আমাদেরকে যে গোপন কথাটা বলে যেতে চেয়েছিল সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে দ্বিতীয় খুনের ঘটনাটা কিভাবে রিকনস্ট্রাক্ট করেছি সেটা তোমাদের বলি, না হলে তোমাদের মাথা থেকে অলৌকিকের ধোঁয়াশাটা কাটবে না। এ কথা ঠিক, যেভাবে বদ্ধ ঘরের মধ্যে রিনচেন খুন হয়েছে সেটা ইম্পসিবল ক্রাইমের পর্যায়েই পড়ে, কিন্তু সত্যিকারেই তো আর প্রকৃতির দুনিয়ায় অসম্ভব কিছু ঘটে না। যা ঘটে তা প্রকৃতির নিয়ম মেনেই ঘটে। রিনচেন মোটেই বদ্ধ ঘরের মধ্যে খুন হয়নি। কিভাবে খুন হয়েছে সেটা বলার আগে বিনায়ককে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি। বিনায়ক চোখে মুখে তক্ষুনি তীব্র কৌতূহল ফুটে উঠল। হি ইজ রিয়েলি আ কিন স্টুডেন্ট অফ ক্রিমিনোলজি। ও সব সময় শিখতে চায়।
চেয়ারের সামনের দিকে এগিয়ে এসে হাতের 2 তালুর মধ্যে চিবুক রেখে বলল, আই এম রেডি, প্লিজ গো অ্যাহেড স্যার। চৌবে সাহেব রিনচেন হত্যার জন্য কি বিনায়ককে কোনোভাবে সন্দেহ করেছিল, নাকি তার মনে অন্য কোনো ভাবনা রিকনস্ট্রাক্ট হয়েছিল? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের সেই হাত জ্যান্ত গল্পের 10ম পর্বের গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আজকের 9ম পর্বের গল্প পাঠ। সেই গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়, আর গল্প পাঠে আমি নন্দিতা। তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।